দেশের বাড়ি লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়। একটা শৌখিন গাড়ি, 6 জনের বসার জায়গা, 6 সিটার নামে পরিচিত মাঝারি মাপের একটা গাড়িতে সস্ত্রীক 3 বন্ধু রওনা দিয়েছেন ইছামতিপুরের উদ্দেশ্যে। বেড়াতে যাওয়া, তবুও ঝটিকা সফর। সকালে গিয়ে রাতের মধ্যে ফিরে আসা। তপসিয়া পেরিয়ে বানতলার রাস্তায় পড়তেই প্রথমে কিছুক্ষণ চামড়ার গন্ধ, চোখ মুখ কুঁচকে কোনো ক্রমে রাস্তাটা পার হওয়া। তারপর ঠান্ডা ঠান্ডা মিঠে হাওয়া গায়ে লাগতেই সববার মন বেজায় ফুরফুরে। এ যেন উধাও হওয়া কোনো এক হারিয়ে যাওয়ার দেশে। হু হু করে ছুটছে 6 সিটার। রাস্তাটা বেশ মসৃণ, সরল রৈখিক, ফলে গাড়িতে গতি বাড়ছে ক্রমশ। দুপাশে মন ভালো করা সবুজ গাছগাছালি। রাস্তাটার ডান দিকে পাশাপাশি চলেছে একটা ছোট খাল, হয়তো নিকাশি খাল, কেননা কটু গন্ধ ছাড়ছে একবার। চৌধুরী, ঘোষ, দত্ত আর ব্যানার্জি 4 জনের বন্ধুত্ব পাড়ার একটি জিমের ক্লাবে। 4 জনেই স্বাস্থ্য সচেতন। সকালে ক্লাবে কিছুক্ষণ শরীর চর্চা করে রাস্তার পাশে একটি চায়ের দোকানে কিছুক্ষণ পরচর্চা করে ফিরে যান যার যার বাড়িতে। হঠাৎ ঘোষ খবর নিয়ে এলেন, তাঁর এক অফিসীয় বন্ধু সুনির্মল কথায় কথায় বলছিলেন তাঁর দেশের বাড়ি ইছামতিপুরে। চাকরির খাতিরে তিনি কলকাতায় বাস করেন বটে, কিন্তু দেশের বাড়ি গেলে আর ফিরতে ইচ্ছে করে না। ঘোষ খুঁটিয়ে খুঁটিয়ে তার কাছে সব জেনে নিয়ে একদিন জিমের শেষে বললেন, চলুন একদিন সবাই মিলে ঘুরে আসি। আমার নিজের দেশের বাড়িতে তো আর যাওয়ার কোনো পথ নেই। অন্যের দেশের বাড়ি গিয়ে দেশের বাড়ির স্বাদ নিয়ে আসি। দত্ত খুব শিগগির ইউরোপ ভ্রমণে যাচ্ছেন। বললেন, এখন আমি টেমস নদী, রাইন নদীর ধার দিয়ে বউয়ের সঙ্গে হাত ধরাধরি করে হেঁটে যাওয়ার স্বপ্ন দেখছি। এখন ইছামতির ধার দিয়ে হাঁটলে সব ঘেঁটে যাবে বলে তিনি রেহাই চাইলেন এ যাত্রা। অন্য 3 জন একটা সুবিধে মতো তারিখ বেছে নিয়ে বেরিয়ে পড়েছে ইছামতিপুরের উদ্দেশ্যে। মাঝে মধ্যে ঘড়ি দেখছিলেন চৌধুরী, একটু ছটফটে ধরনের মানুষ। জিজ্ঞেস করলেন, আর কতক্ষণ লাগবে? গাড়িতে ড্রাইভারের পাশের সিটে ব্যানার্জি, তাঁর ঠিক পেছনের প্রথম সিটে 3 বেটার হাফ, রুমেলা মানে মিসেস চৌধুরী, দেবারতী মানে মিসেস ঘোষ, আলপনা মানে মিসেস ব্যানার্জি। আর একেবারে পেছনের সিটে চৌধুরী ও ঘোষ বসেছেন হাত পা ছড়িয়ে। চৌধুরীর উদ্বেগ দেখে দেবারতী গুনগুন করে গান ধরলেন। দেবারতীর গানের গলাটি বেশ ভালো। সামনে থেকে ব্যানার্জি বললেন, ওখানে গিয়ে আমরা দেবারতীর গান শুনব। রাস্তার দুপাশে চমৎকার সবুজ দেখে আলপনা চেষ্টা করছিলেন গাছগুলোর নাম জানার। তাদের ছাদের বাগানে কিছু ফুল গাছ ও পাতাবাহার আছে, সেখানে একটা মিনি বটানিক্যাল গার্ডেন করার ইচ্ছে, কিন্তু জায়গার বড় অভাব। আপাতত গাছগুলোর নাম জেনেও শান্তি। আর রুমেলা খুঁটিয়ে দেখছিলেন রাস্তাটার গতিপথ। বহুক্ষণ পর একটা ছোট গঞ্জ আসতে ঠিক হলো, প্রাতরা সেখানেই সারা যাক। যে কোনো রোড সাইড হোটেলে টায়ের চেয়ে চায়ের স্বাদই বেশি মনোরম। ঘন দুধের গেলাস ভরা চা অমৃতের চেয়ে সামান্য কম স্বাদু। কিছুক্ষণ তাড়িয়ে তাড়িয়ে শরীরের পেট্রোল ভরে নিয়ে পুনর্যাত্রা। ঘোষ বলছিলেন, দেশের বাড়ি শব্দটাই কীরকম মন কেমন করা। চৌধুরী বললেন,
আমারও একটা ছিল, কিন্তু বলে বিবৃত করলেন মেদিনীপুরে তার পৈতৃক ভিটের কথা। তিনজনের আলোচনা তখন যার যার দেশের বাড়ি নিয়ে। স্কুলের পাঠ শেষ করে উচ্চ শিক্ষার্থে তিনজনেই কলকাতার কলেজে পড়তে এসে কলকাতাতেই রয়ে গেলেন বাকি জীবন। তবে চৌধুরীর ইচ্ছে ছিল চাকুরি জীবন শেষ করে ফিরে যাবেন মেদিনীপুরের দেশের বাড়িতেই। একটা বাড়িও করে ফেলেছিলেন আত্মীয় পরিজনদের মাঝখানে। কিন্তু অবসরের পর দেখলেন কলকাতার মাটিতে এমন শিকড় গজিয়ে গেছে যে আর গ্রামে ফিরে যাওয়া অসম্ভব। অতএব দেশের বাড়ি বিক্রি করে ফ্ল্যাট কিনে নিয়েছেন কলকাতায়। ঘোষ বললেন তার হাওড়া জেলার আমতায় বাড়ির কথা। এখনও আত্মীয় স্বজন আছেন সেখানে, কিন্তু ফিরে গিয়ে থাকতে হবে ভাবলে আর মন চায় না। ব্যানার্জির অবস্থাও তদ্রূপ। দেশভাগের পর শিশুকাল থেকে উত্তর 24 পরগনার বাড়িতে বড় হওয়া, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেই বাড়িঘর প্রায় ধূলিসাৎ। আত্মীয় স্বজন এখনও কেউ কেউ থাকেন সেখানে। এককালে প্রচুর ফল ফলারির গাছ ছিল। প্রায় 1 বিঘের সেই প্লট এখন হা হা শূন্যি। তিনজনের আফসোস বাক্য বেশ মজা দিচ্ছিল তিন গৃহিণীকে। দেবারতী দীর্ঘশ্বাস ফেলে বলেন, একটা দেশের বাড়িটারি থাকলে খারাপ হতো না। মাঝে মধ্যে গিয়ে 2-10 দিন থেকে আসা যেত। কলকাতায় বড় একঘেয়ে জীবন। আলপনা বললেন, আমার শাশুড়ির মুখে শুনেছি খুব আত্মীয় স্বজনের যাতায়াত ছিল দেশের বাড়িতে। হঠাৎ অনেক রাতে 5-7 জন চলে এলেন কুটুম বাড়িতে থাকতে। সেই রাতে আবার নতুন করে রান্না বান্না, হুল্লোড় চলতো বেশ কদিন। রুমেলা বললেন, আমাদের নিজেদের বাড়িটা আর নেই ঠিকই, কিন্তু বিয়ে পার্বণে মাঝে মধ্যে যেতে হয়, থাকতেও হয় 2-4 দিন। কিন্তু সেই দাবিটা আর নেই, নিজের বাড়ি থাকলে যা থাকতো। এমন কথোপকথনের মধ্যে একটা বড়সড় গঞ্জ দেখে চৌধুরী খুঁটিয়ে দেখল রাস্তার ধারের পথ নির্দেশক ফলক। বলে উঠলেন, দেখুন দেখুন, এবারে মনে হচ্ছে আর সোজা রাস্তা নয়, বাঁদিকে রাস্তায় বাঁক নিতে হবে। ড্রাইভারও গাড়ির গতি কমিয়ে বাঁক নিতে নিতে বললেন, এই বাজারটা খুব বিখ্যাত চিংড়ি মাছের জন্য। ইচ্ছে করলে ফেরার পথে ভালো বাগদা বা গলদা নিতে পারেন, দামে খুব সস্তা। ফেরার পথে ভাবা যাবে। আগে ইছামতিপুর আমাদের হাতছানি দিচ্ছে। ব্যানার্জি মুখ গোমড়া করে বললেন, তার আবার চিংড়ি মাছে অ্যালার্জি। গাড়ি তখন হু হু করে ছুটছে গন্তব্য অভিমুখে। টানা 3 ঘন্টা পেট্রোল পোড়ানোর পর উপলব্ধি করা গেল বাতাসে ঠান্ডা নদী নদী হাওয়া। তার মানে ইছামতি খুব কাছেই। তার অর্থ ইছামতিপুর আর দূরে নয়। যে গন্তব্যে 6 চরিত্র পৌঁছে গেল তার নাম আদৌ ইছামতিপুর নয়। ইছামতি নদীর পাড়ে এই বর্ধিষ্ণু ঘনবসতির জন্য ইছামতিপুর নামটাই পছন্দ হয়েছিল তাদের। এককালের জমজমাট মফস্বল শহর কালের গতিতে এখন শুধু অতীত জীবনের সাক্ষী। চারদিকে বহু সাত পুরনো বাড়ি, কোনোটা বেশ অভিজাত ধরনের, কয়েকটা তো রাজবাড়ির মতোই দেখতে। তারই ফাঁকফোকর খুঁজে নতুন নতুন বাড়িও গড়ে উঠেছে অনেক, এ যুগের প্ল্যানারদের তৈরি। তবে লজ বা হোটেলের সংখ্যা এখন ক্রমবর্ধমান। একটা নতুন ঝকঝকে হোটেল খুঁজে নিয়ে সেখানেই একটা দুপুরের অস্থায়ী ঠিকানা। দুপুরের খাওয়া নির্দেশ দিয়ে এলেন ঘোষ। ইছামতির টাটকা মাছসহ দুধসর চালের কাঁটার মতো ভাত। অতঃপর খোঁজখবর নেওয়া হলো কি কি দ্রষ্টব্য আছে এই পুরনো বসতিতে।
এখানকার জনবসতিতে 400 বছরের ইতিহাস, তবে রাজরাজরার ইতিহাস নয়, সাধারণ বাসিন্দাদের ইতিকথা। এই আধা শহরটির প্রধান আকর্ষণ ইছামতি নদী। বিশাল নদীর ওপারেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্রীপুর, অন্য পারে বাংলাদেশ বলেই এত শহরের পর্যটক আকর্ষণ বেশি। বাংলাদেশ এপারের মানুষদের এক অনন্ত ভালোবাসার জায়গা। হোটেলের সামনেই ইছামতির একটা অংশ, তার বাঁধানো কিনারে সারি সারি সিমেন্টের চেয়ার। হোটেলের পর্যটকরা কেউ বসে, কেউ পায়চারি করছেন কিনারের পাশের পাকা রাস্তা দিয়ে। নদীর জল ছুঁয়ে আসা মারকাটারি হাওয়ায় ওপারের গন্ধ। স্থানীয় তল্লাশিতে যা জানা গেল, শহরের ভেতরের রাস্তা খুব সংকীর্ণ। কলকাতা থেকে নিয়ে আসা বড় গাড়ি নিয়ে ঘোরাফেরা করা যাবে না। 6 জনে মিলে ঘুরতে এখানকার ভ্যান রিক্সা ভাড়া করাই যুক্তিসঙ্গত। কিছু টোটোও আছে, 3 জন 3 জন যাওয়া যেতে পারে, কিন্তু ভ্যান ভাড়া করে একসঙ্গে ঘুরলে অধিকতর মজা। এই সিদ্ধান্ত সর্বসম্মত হতে 6 জন উঠে বসলেন এক অভিজ্ঞ ভ্যানওয়ালাকে পথ প্রদর্শক হিসেবে পেয়ে। বছর 27-28-এর যুবকটির মুখে চোখে অবিরল বাক্য প্রবাহ। ভ্যান রিক্সা রওনা হতেই চাক্ষুষ হল ইছামতিপুরের আসল আভিজাত্য। এখানে অজস্র অফিস, সরকারি ও বেসরকারি, স্কুল, কলেজ, পোস্ট অফিস, ব্যাংক সবই আছে। আর 5টা মফস্বল শহরের মতো। সেগুলোর অধিকাংশই নতুন বিল্ডিং, কিন্তু বড় রাস্তা ছেড়ে ভেতরের শিরা উপশিরার মতো উপপথ বেয়ে শহর ঘুরতে গিয়ে আবিষ্কৃত হলো এখানকার প্রাচীনত্বই প্রকৃত অহংকার। কতকালের পুরনো শহর, 300-400 বছর বয়সী অট্টালিকাগুলি বিরাজ করছে উপপথের দুপাশে আপন মহিমায়। পুরনো আমলের নেমপ্লেটে একের পর এক নাম, নামের পাশে লেখা পেশা দিয়ে পরিচয়। কেউ প্রফেসর, কেউ অ্যাডভোকেট, কেউ ডাক্তার। মাঝে মধ্যে ভ্যান রিক্সা দাঁড় করিয়ে রেখে তারা দেখছিলেন বাড়িগুলির আভিজাত্য, কৌলিন্য, বনেদিয়ানা। তারা বলাবলি করছিলেন শহরের প্রতিষ্ঠাকাল নিয়ে, আলোচনা করছিলেন জনপদের রীতিকথা নিয়ে। একদা নদীর পাশে জনবসতি গড়ে ওঠাই ছিল রীতি। ইছামতি এখানে মোহনার মুখোমুখি, অতএব বেশ বিশাল চেহারায়। তারই কিনার ঘেঁষে গড়ে তুলেছিল এই জনপদ, যা এত বছর পরেও স্বমহিমায় বিরাজমান। ভ্যান রিক্সা চলেছে নানা ইতিবৃত্ত উপহার দিতে দিতে। কোনো বাড়ির প্রাচীনত্ব বজায় রেখে তাকে রেনোভেট করা হয়েছে। বাস করছেন এ যুগের উত্তরাধিকারীরা। কোনো বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে হেলায়, বেরিয়ে পড়েছে ঢালাইয়ের নোনা ধরা সুরকি। তাদের বুকে, পিঠে, মাথায় বট অশ্বত্থের হৈ হৈ করে চড়ে বসা। কোনো বাড়ির প্রায় সবটাই নতুন করে গড়ে নিয়েছেন বাসিন্দারা। এই রকম একটি অট্টালিকা সারিয়ে সুরিয়ে রং করে এখন চেহারা নিয়েছে একটি হোটেলের। গেটের কাছে নেমপ্লেটে লেখা ঘোষ লজ। ঘোষ লজ, সবাই কৌতূহলী। কেয়ারটেকারের কাছে খবর নিয়ে জানা গেল এটি ঠিক হোটেল নয়, হোমস্টে টাইপের। পর্যটক ইচ্ছে করলে দিন পিছু ভাড়া দিয়ে বাড়ির মতো কাটিয়ে যেতে পারেন কয়েকটা দিন। ভেতরে রান্নাবান্নার যাবতীয় সরঞ্জাম। কেউ চাইলে স্থানীয় বাজার থেকে সব কিনে কেটে এনে রান্না করে খেতে পারেন। আলপনার আবার হোমস্টেতে থাকার খুব ইচ্ছে। উল্লাস প্রকাশ করে বললেন, বাহ, ভালো ব্যবস্থা তো।
চৌধুরী ঠাট্টা করে বললেন, ঘোষ, তুমি তো দেশের বাড়ি করছিলে, এই বাড়িটাকেই ধরে নাও তোমার দেশের বাড়ি। ঘোষ লজ ধরে নাও তোমরা। রুমেলা তাতে ইন্ধন দিয়ে বললেন, হ্যাঁ, তাহলে পরের বার ইছামতিপুরে এসে আপনার বাড়িতে দুদিন গেস্ট হব। দেবারতীর খুব পছন্দ হলো বিষয়টা। বললেন, তাহলে এটাই আমাদের দেশের বাড়ি হোক, যখন খুশি আসা যাবে, 2-4 দিন কাটিয়ে যাব। ইছামতির ফুরফুরে হাওয়া আর বাজারের টাটকা আনাজ আর মাছ কিনে রান্নাবাটি করে খাওয়া যাবে। দেবারতীর উল্লাস দেখে ঘোষের মুখখানা দিব্যি ফুরফুরে। যাক, তবু একটা দেশের বাড়ি পাওয়া গেল, প্রায় নিখরচায়। বললেন, ঠিক আছে, তাহলে সবার নিমন্ত্রণ রইল আমাদের সদ্য পাওয়া দেশের বাড়িতে। পরের বার নিশ্চয়ই দত্তদা আর দত্তগিন্নিকেও পাওয়া যাবে। আবার ভ্যান রিক্সায় ঢন 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 নতুন শহরের আনাজ কানাজ ঘুরে নতুন নতুন দ্রষ্টব্য আবিষ্কার করা। কোথাও পুরনো লম্বা গড়নের একতলা বাড়ি, গেটের দুপাশে 2টি নয়নাভিরাম পাম গাছ, ভেতরে মানুষজন নেই। কোথাও রাজকীয় গড়নের বিশাল উঁচু দোতলা বাড়ির সামনের বারান্দা, সুদৃশ্য থাম, তার 3টে থামের একটি ধসে পড়েছে। পরিত্যক্ত বাড়িতে কেউ নেই থামটাকে নতুন করে গড়ে তুলতে। কোনো পাঁচিল ঘেরা বাড়ির সামনে চমৎকার ফুলবাগান। ঘুরতে ঘুরতে ভ্যান রিক্সা আবার ইছামতির ধারে। চোখ কাড়ল একটা ছবি 3তলা লম্বা বাড়ি, চারপাশে উঁচু পাঁচিল, লোহার সুদৃশ্য গেট, গেটের ওপর বড় নাম ফলক, তাতে লেখা চৌধুরী বাগান বাড়ি। রুমেলা উচ্ছ্বসিত, বললেন, এ বাড়িটা না দেখে যাওয়া যাবে না। বাড়িটার সামনে ভ্যান রিক্সা থেকে নেমে সবাই ঢুকে পড়লেন ভেতরে। এটা একটা গেস্ট হাউস। ভেতরে চমৎকার গাছগাছালি, একটা বড় শান বাঁধানো পুকুর। সবাই ঘুরছেন ফিরছেন আর বলছেন, আহ, এ তো স্বর্গের মাত্র 2 স্টেশন আগে। ঘোষ অমনি বললেন, চৌধুরী, তোমাদের যে এরকম একটা বাগান বাড়ি আছে তা একদিন বলনি তো। চৌধুরী প্রথমে হতভম্ব, আমার বাগান বাড়ি? পরক্ষণে বুঝতে পেরে করে হাসি। ব্যানার্জি তাতে ইন্ধন দিয়ে বললেন, বুঝেছি, তাই ইছামতিপুরে আসার প্রোগ্রামে চৌধুরীর এত উৎসাহ, আমাদের সারপ্রাইজ দেবে বলে। চৌধুরী হাসি হাসি মুখে বললেন, এক্স্যাক্টলি, কীরকম সারপ্রাইজ দিলাম। রুমেলার মুখেও খুশির ঝর্ণা। বললেন, যাক, ঘোষ লজের পর চৌধুরী বাগান বাড়ি, অভাবনীয় প্রাপ্তি। তাহলে একটা প্রোগ্রাম করা যাক, ঘোষ লজে প্রথমবার বেড়ানো, পরের বার আমাদের চৌধুরী বাগান বাড়ি, ফাইনাল। 2 বন্ধু 2টি দেশের বাড়ি আবিষ্কার করে অতি পুলকিত। বেশ জমজমাট দেখাচ্ছে 2 জোড়া মুখ। এক অপ্রত্যাশিত উপহার। ভ্যান রিক্সায় উঠে পরবর্তী দ্রষ্টব্যে যাবার পথে দেবারতী বললেন, তা আমাদের দুজনের 2টো দেশের বাড়ি হলো, ব্যানার্জি দাদের হলো না যে? ব্যানার্জি হেসে বললেন, সবার ভাগ্যে কি সব হয়? তার কথার মধ্যে বোধহয় লুকিয়েছিল এক টুকরো হিউমার, তবু কোথাও কি একটু বিষণ্ণতার ছোঁয়া আছে। বোধহয় একটু ভারী হয়ে উঠল ভ্যান রিক্সার আবহ। ভ্যান রিক্সা চলেছে ইছামতির কিনারা বরাবর। চমৎকার হাওয়া বইছে, গরমের প্রাদুর্ভাবে কিছু বিরতি। জলের ওপর তীর তীর ঢেউ। একটা আধভাঙা বাড়ি দেখিয়ে রিক্সাওয়ালা বলল, এই বাড়িতে গত বছর একটা বই শুটিং হয়েছিল। ওই যে বাংলাদেশের কি এক নায়িকা আছে না,
বলতে বলতে রিক্সা ঢুকে পড়ল আর একটা গলিতে। সব গলি আধ ভাঙা ইটের তৈরি। হাই হাই করে লাফাচ্ছে ভ্যান রিক্সাটা। কেউ বলছেন ডান্সিং রোড নাকি, কারো কোমর ভাঙার উপক্রম। কেউ বলছেন অনেক হয়েছে, এবার ফেরার পথ ধরি। ভ্যানওয়ালা কিন্তু রেহাই দিতে চাইছে না। বলছে, ম্যাডাম, এখনো অনেক কিছু দেখার বাকি, এখনো তো মোহনা দেখাতে নিয়ে যায়নি। মোহনা? সে কত দূরে? আলপনা আবার নতুন নতুন পথে যেতে খুব উৎসাহী। দাঁড়ান, আগে দুগ্গা দালান দেখিয়ে নি। দুগ্গা দালান? সে কোথায়? দেবারতীর আবার পুজো আচ্চায় খুব মতি। এই তো। বলতে বলতে এক মহাপুরনো অট্টালিকার সামনে এনে দাঁড় করায় ভ্যান রিক্সা। বাড়িটার অনেকটাই কালের করাল গ্রাসে। যেটুকু আছে সত্যি দর্শনীয়। সবাই হৈ হৈ করে নেমে ভিড় করলেন গেটের কাছে। নেমপ্লেট কিছুটা ঘষা হলেও পড়া যাচ্ছে। বাড়িটার নাম হেভেন অন আর্থ। তার নিচে ছোট করে ব্যানার্জিস ভিলা। গেটটা বন্ধ। ভেতরে একটা বড়সড় লন, যদিও তার ঘাসগুলি বড়ই মলিন। পাঁচিলের ধার ঘেঁষে কিছু ফুলের গাছ, কিছু পাতাবাহার। বাড়িটা দোতলা হলেও বেশ উঁচু, প্রায় 3 তলার সমান। ভেতরে একজন আধবুড়ো গোছের লোককে দেখে ঘোষ ডাকলেন, এই যে দাদা। আধবুড়ো স্লথ পায়ে এসে বললেন, কি বলছেন? এদেশের মানুষের কথায় যশোর খুলনার টান। ঘোষ বললেন, এ বাড়িতে কেউ থাকেন? হ্যাঁ, এক শরিক বউ ছেলে মেয়ে নিয়ে থাকেন, মোট 4 জন, আর কেউ থাকেন না। আধবুড়ো কোমরে বাঁধা গামছাটা খুলে মুখ মুছতে মুছতে বললেন, আর আমি থাকি, বাড়ি চৌকি দিই। আমার নাম কানাই ভাই, বাকি সব তো কলকাতায়। যে যার মতো আলাদা, শুধু দুর্গা পুজোর সময় একজোট হয়। ওই যে দেখছেন। তার আঙুল অনুসরণ করে তাকিয়ে দেখা যায় অট্টালিকার সঙ্গে লম্বভাবে এক বিশাল দুর্গা মণ্ডপ, এখন ফাঁকা। ব্যানার্জি উৎসাহিত হয়ে জানতে চাইলেন, সবাই আসেন দুর্গাপুজোর সময়? হ্যাঁ, বড় শরিকের বড় ছেলে পুজোর 1 মাস আগে এসে সব ব্যবস্থাপনা করে যান। প্রতিমা বায়না করে, পুরোহিত ঠিক করে, আর যা যা লাগে তা এক প্রস্ত কেনাকাটি করে বাকি শরিকদের খবর দেন। তারপর পুজোর কদিন আগে থেকে সবাই এসে যান কলকাতা থেকে। তখন এই শুনশান বাড়িতে খুশির তুবড়ি ফোটে। বাহ, লোকটি বেশ গুছিয়ে কথা বলতে পারে তো। ব্যানার্জি হঠাৎ বললেন, ইস, আমারও ইচ্ছে করে দেশের বাড়িতে যদি এইরকম একটা পারিবারিক মিলন উৎসব করতে পারতাম। কানাই ভাই বললেন, তা আপনারাও আসুন না দুর্গাপুজোর সময়, দেখবেন সবাই মিলে কি হুড়োমুড়ি করে 4-5 দিন কেটে যায়। ঘোষ হঠাৎ বললেন, ব্যানার্জিদা, এই তো আপনি পেয়ে গেলেন দেশের বাড়ি। আপনি তো বলেছিলেন আপনার বাড়িও ছিল ইছামতির তীরে। তা এই তো, এটাও তো ইছামতির তীরে, ব্যানার্জি ভিলা। কানাই ভাই আপনার ডেরায় আমাদেরও নিমন্ত্রণ করে ফেললেন। রুমেলা বললেন, ঠিক আছে কানাই ভাই, আমরা সবাই আসব ব্যানার্জি ভিলার দুর্গাপুজো দেখতে। কানাই ভাই আরও 1 কদম এগিয়ে গিয়ে বলল, প্রতিদিন দুপুরে পাড়ার সবার ভোগ খাওয়ার নেমন্তন্ন থাকে। আপনাদেরও নেমন্তন্ন দিয়ে রাখলাম, 4 দিন পাত পেড়ে খাবেন। 3 জোড়া মুখ তখন আলোই আলো। বিকেলের সূর্যাস্তের রক্তিম আলোয় সবাই কিছুক্ষণ রঙিন। কানাই ভাইয়ের সঙ্গে আরও কিছু কথোপকথন করে ওরা চড়ে বসলেন
ভ্যান রিকশায়। সেদিন ফেরার পথে সবাই বেশ ফুরফুরে মেজাজে। ঘোষ বলছিলেন, ব্যানার্জিদা, তাহলে আমরা সবাই এক একটা করে দেশের বাড়ি পেয়ে গেলাম। দেবারতী বললেন, আমার কিন্তু সবচেয়ে পছন্দ হলো ব্যানার্জিদার দেশের বাড়ি, দারুণ হই হই ব্যাপার। আলপনা হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, সত্যিই দারুণ। আমার দেশের বাড়িতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল, অথচ আমাদের কোনো আর্থিক দায় দায়িত্ব নেই। ব্যানার্জি কেমন যেন অন্যমনস্ক, তার চোখ দুটো স্মৃতিমেদুর। গাড়ির জানালা দিয়ে উড়ে আসা হাওয়ায় মাখামাখি হতে হতে বললেন, জানেন, কলকাতায় বহু বছর বাস করছি, কিন্তু শৈশব কৈশোরের দেশকে আজও ভুলিনি। আমাদের সেই বাড়ি এখন আর নেই, মাত্র এক শরিক সেখানে বাস করে। বাকি সবাই কেউ টালিগঞ্জে, কেউ বারুইপুরে, কেউ পাতিপুকুরে, কেউ কুদঘাটে। একদিন আমরা কয়েকজন আলোচনা করছিলাম, দেশের বাড়িতে যদি 2-3টে ঘর করে রাখি, মাঝে মধ্যে গেট টুগেদার করে হইচই করতে পারি। কয়েকজনে গেলামও একদিন, কিন্তু যারা ওখানে আছে তারা বলল, তোমরা তো সবাই চলে গেছো, এখানে পাকাপাকি থাকবে না কেউ, শুধু শুধু কিছু জায়গা দখল করে রাখবে কেন? আমরা এই যে হাত পা ছড়িয়ে বাস করছি, তা আর পারবো না। বুঝুন একবার, 1 বিঘে জমি থেকে যদি 2 কাঠার ওপর একটা বাড়ি করতাম, কি এমন অসুবিধে হতো তাদের? রুমেলা বলল, যাক, আপনার আর দুঃখ রইল না। পুজোর সময় সবাই মিলে ইছামতিপুরে আসব। 2 দিন ঘোষ লজে, 2 দিন চৌধুরী বাগান বাড়িতে থাকব। তারপর ব্যানার্জি ভিলায় 4 দিন পাত পেড়ে